সঙ্গে ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা দিনভর নজর ছিল আমাদের, কিন্তু সেই জনসভায় নরেন্দ্র মোদী পৌঁছানোর আগে আরো একটি ছবি সংবাদ মাধ্যমে উঠে এলো। একটা কার্যত চেনা জায়গার অচেনা ছবি। গিরিশ পার্ক একরকম যেন রণক্ষেত্র। মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ, এবং অভিযোগ করা হচ্ছে বাস থেকে নেমে হামলা করা হয়েছে। যে বাস নাকি ছিল ব্রিগেড মুখী। একবার সেই ছবি আপনাদের দেখাবো, একবার দেখুন হামলার সময়ের ছবি, টপ ভিউ। सुनिधि कहाँ है? হামলার অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ। বিজেপির মিছিল থেকে শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ। হামলা ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ বিজেপি। এবং বিজেপি তৃণমূল সংঘর্ষে একরকম রণক্ষেত্র হয়ে পড়ে গিরিশ পার্ক। সে সময় আবির, আমার সহকর্মী সেখানে ছিলেন। কি অবস্থা সেখানকার? আবির সে সময় ছিলেন, আবির সে সময়ের এক ছবি তুলে ধরেছিলেন। শশীদি কি হয়েছিল কি বলবো? বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়লো, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, সেই ভিডিওটা তো আছে। কেন তোমরা ছিঁড়লে, কেন? তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এটা হতে পারে না। এবং তারপরে ঘাত প্রতিঘাত, ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা, কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, মহিলা পুলিশ, ছেলে পুলিশ, হোয়াইট ক্লোথস পুলিশ, সমস্তকে অ্যাটাক করা, পিছনে গিয়ে গলিতে লুকিয়েছে, প্রত্যেকটার উপরে অ্যাটাক করেছে। আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার। আর এরা বাংলা দখল করবে, আজকে যেভাবে আক্রমণ করলো, একটা নয়, দুটো নয়, মুহুর্মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আপনার কি ইনজুরি হয়েছে? আমাকে ইনজুর করেছে উইথ এটা, ईट से मारा है। अरे ये गुंडा नहीं, ये खूनी है। বাড়ির ছবি তোমাকে দেখাবো, যে দেখতে পাচ্ছ যে যেটা অভিযোগ শশী পাজা করছিলেন, যে সেই অভিযোগ দেখতে পাচ্ছ যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরে সামনে যে কাঁচ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। একদম বাড়ির সামনের যে ছবি, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর জমায়েত এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা শুরু হয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও ইতিমধ্যে উপস্থিততা এখানে শুরু করে দিয়েছেন। এ ছিল ভিতরের ছবি। সেই সময় বাইরের ছবিটা কিরকম ছিল দেখুন। পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনায় অন্তত 10 জন পুলিশকর্মী আহত হয়েছেন। বউবাজার বড়তলা থানার ওসি এবং বউবাজারের ওসি তারা আহত হয়েছেন। কিন্তু 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 এদিকে তৃণমূল অভিযোগ করছে বিজেপি হামলা করেছে। এদিকে বিজেপির পাল্টা দাবি তারা আহত হয়েছেন, হামলা হয়েছে উল্টো দিক থেকে।
এরপর এক ফোন আসতে শুরু করলো যে গিরিশ পার্কে আমাদের সব বাস আটকে দেওয়া হচ্ছে, ওখানে ইট বৃষ্টি চলছে, ঘিরে ধরে হামলা চলছে। ঘটনাস্থলে যেতে আমি গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একদম ঘিরে ইট বৃষ্টি এবং বোতল বৃষ্টি শুরু হলো। পুলিশ পালিয়ে গেল। এই পুলিশ বিজেপির দেখলে অ্যারেস্ট করার জন্য পাগল হয়ে যায়। আজকে যখন তৃণমূল হামলা চালালো তারা সব পালিয়ে গেল, তারা নিজেরা বাঁচছে। ধর্মতলা থেকে আমরা যদি আসতে পারি, এসে গাড়ি বার করে দেওয়া যেত যাতে সিচুয়েশান ঠিক হয়। আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ আসতে পারলো না। তারা কেন করবে? যারা হামলা করলো আমাদের ওপর, যারা ওখানে হামলা করলো, তারা ইট বোতল নিয়ে কি করে এলো ওখানে, যদি পূর্ব পরিকল্পিত না হয়? এ ছিল দুপুরের ছবি। একরকম রণক্ষেত্র হয়ে গিয়েছিল এলাকা। এখনকার ছবি কিরকম, কিভাবে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে, যদি আমরা একবার দেখার চেষ্টা করি কোন দিক থেকে হামলা হয়েছিল বলে অভিযোগ হয়েছিল, কোন দিকে মন্ত্রী শশী পাজার বাড়ি। আমার সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন, এখন কথা বলবো একবার। সান্নিক, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো, যদিও জায়গাটা পুরোটাই কর্ডন করা আছে, ব্যারিকেড করা আছে, কিন্তু কোন দিক থেকে হামলা হয়েছিল বলে অভিযোগ উঠছিল বাস যখন যাচ্ছিল ধর্মতলার দিকে বা ব্রিগেডের দিকে? অতনু, প্রধানমন্ত্রীর সভার জন্য যারা বিজেপির কর্মী সমর্থক তারা যখন যাচ্ছিলেন এই দিক থেকে, অর্থাৎ উত্তর দিক থেকে ধর্মতলার দিকে বাসগুলি আসছিল এবং গিরিশ পার্ক সিগন্যালের ঠিক আগেই বাঁ হাতে যে ফুট দিয়ে বাসগুলো যাচ্ছিল সেই দিকেই মন্ত্রী শশী পাজার বাড়ি। সেই বাড়ির ঠিক পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে, এই জায়গায় যখন বাসগুলি আসে সেই সময় বেশ কিছু পোস্টার নিয়ে মূলত বিজেপি কর্মী সমর্থকরা হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা বাস থেকে নেমে এসে এলোপাথারি, তারা তৃণমূলের যেটা অভিযোগ, তারা কিন্তু এলোপাথারি ভাঙচুর করতে শুরু করেন। এবং এই ভাঙচুর যখন চলছে সেই সময় যেহেতু মন্ত্রী শশী পাজা তিনি নিজে বাড়িতে ছিলেন না, স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তৎক্ষণাৎ সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। তৎক্ষণাৎ এখান দিয়ে যত বাস উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির যারা বিজেপি কর্মী সমর্থক যারা ব্রিগেডের দিকে যাচ্ছিলেন, সেই সময় যে কটি বাস যাচ্ছিল সব বাসই সেই সময় আটকে দেওয়া হয়। স্বভাবতই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। দুপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে যে উল্টো দিক থেকে আক্রমণ হয়েছিল, উল্টো দিক থেকে হামলা চালানো হয়েছিল। কিন্তু যখন এই ঘটনা ঘটছে তখন আমরা যে ছবি দেখলাম, একদিকে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশন, অন্যদিকে ইস্ট সাবারবান ডিভিশন, দুই ডিভিশনেরই বিশাল পুলিশ বাহিনী, তাদেরকে মোতায়েন করতে হলো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং এখনকার ছবি যেমনটা তুমি বলছিলে, এখনও পর্যন্ত বাড়ির সামনে, অর্থাৎ শশী পাজার বাড়ির সামনে এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কেননা আমরা জানি নরেন্দ্র মোদীর সভা ব্রিগেডে শেষ হয়েছে, তারপরে বিজেপির কর্মী সমর্থকরা তারা বাড়ি ফিরবেন, সেই সময়ও হয়ে গিয়েছে। যদিও পুলিশের তরফে আগাম সতর্কতামূলক অর্থাৎ নতুন করে যাতে এখানে আর কোনো গন্ডগোল না হয় সেই জন্য এই জায়গাটা ব্যারিকেড করে রাখা হয়েছে। কিন্তু যে সময়ের কথা বলছে, এখন আপাতত শান্ত এলাকা, কিন্তু যে সময়ের কথা সান্নিক তুমি বলছিলে, সেই সময় রাস্তার ছবিটা কেমন ছিল? আমি সে সময় স্পটে ছিল, একবার দেখা যাক। এই হচ্ছে সুধীর চ্যাটার্জি স্ট্রিট। এখান থেকেই প্রথম ঘটনার সূত্রপাত বলা হয়। যেটা অভিযোগ করা হচ্ছে, এখান থেকে বেরিয়েই তৃণমূলের অভিযোগ যে এখান থেকে বেরিয়ে সেই প্রথম শশী পাজার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। এবং সেই পরিস্থিতি ক্রমাগত তারপর হাতের বাইরে চলে যায় এবং এই মুহূর্তে গিরিশ পার্ক মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্রিগেডে যাওয়ার জন্য যারা রয়েছেন সেই ব্যক্তিরা, তারা ওই মুহূর্তে তারা ওখানে হাজির হয়ে রয়েছেন, তাদের যে মিছিল সেই মিছিল যাচ্ছে। এবং অন্যদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পুলিশকেও দেখতে পাওয়া যাচ্ছে যে লাঠি উঁচিয়ে পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার, এখান থেকে যে মিছিলগুলো যাবে সেই মিছিলকে বার করানো হচ্ছে। আস্তে আস্তে যে জমায়েত ছিল সেই জমায়েতগুলোকে এখান থেকে বার করানো হচ্ছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন সেই পুলিশের আধিকারিকরা এখানে রয়েছে। বিভিন্ন দিকে পুলিশ ঢুকতে শুরু করেছে, যারা বিভিন্ন জায়গাতে জমায়েত হয়ে রয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া আছে। এবং গোটা রাস্তা জুড়ে গিরিশ পার্কের যে ছবি, এই যে রাস্তাতে এই ধরনের ইট পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, এই ধরনের বাঁশের অংশ পড়ে রয়েছে গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে এখানে। এবং যেভাবে মারামারির ঘটনা ঘটেছিল তাতেও দেখতে পাওয়া গেছে যে বাইক, সেই বাইকে ভাঙচুর চালানো হয়, সেই বাইক এখানে পড়ে রয়েছে। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা তারা একেবারে গিরিশ পার্ক মোড়ে রয়েছেন। ডিসি সেন্ট্রাল তিনি নিজে শশী পাজার বাড়ির মধ্যে তিনি পৌঁছেছেন, তিনি শশী পাজার সঙ্গে কথা বলছেন। গিরিশ পার্ক মোড়ের দুটো দিকে, অর্থাৎ শ্যামবাজার থেকে গিরিশ পার্কের আসার সময়ের যে অংশ, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শশী পাজার বাড়ির সামনে এখনো পর্যন্ত জমায়েত করে রয়েছেন। এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা কলকাতা পুরসভার যে সমস্ত
ওয়ার্ডগুলি রয়েছে তার কাউন্সিলররা এখানে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। ঘটনায় 10 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন ঘটনা প্রসঙ্গে? অভিযোগ হচ্ছে পুলিশ সামনে থেকেও ব্যবস্থা নেই, এমনটা অভিযোগ বিজেপি করেছে। আপনারা বলছেন আমরা সব অভিযোগ খতিয়ে দেখব কি আছে না আছে, পরপর কি ঘটনা হয়েছে, কার ইনজুরি হয়েছে, কি এক্স্যাক্টলি হলো, কার পরে কি হলো, আমরা সব সিসিটিভি দেখে পরে খতিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। দিনভর আমাদের নজর ছিল ব্রিগেডে নরেন্দ্র মোদী 26-এর আগে কোন বার্তা দেন, কোন গাইডলাইন তৈরি করে দেন, কোন রুট ম্যাপ তৈরি করে দেন, যে রুট ম্যাপ নিয়ে বঙ্গ বিজেপি নেতারা এগোবে, কর্মী সমর্থকরা এগোবে। এই মঞ্চ থেকে, ব্রিগেডের মঞ্চ থেকে তিনি ঐতিহাসিক সমাবেশের বা ঐতিহাসিক জমায়েতের দাবি করলেন। বলছেন যে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে, বছরের প্রথম ব্রিগেড যে বলছে ব্রিগেড বুঝিয়ে দিচ্ছে বাংলা কি চায়। তিনি পরিবর্তনের ডাক দিলেন এই ব্রিগেড থেকেই। আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে सुश्रद्ध प्रणाम। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। 2011-এ পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল সরকারে এসেছিল, 2026-এ পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী বলছেন বাংলায় পরিবর্তনের দেওয়াল লিখন হয়ে গিয়েছে, বিজেপি নতুন বাংলা তৈরি করবে, দাবি করছেন নরেন্দ্র মোদী। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। জঙ্গলরাজ এই কথা ঘুরে ফিরে এলো আজ নরেন্দ্র মোদীর কথায়। বাংলায় জঙ্গলরাজ কায়েম করেছে তৃণমূল। পরিবর্তনের পর বেছে বেছে হিসেব নেওয়া হবে তো নরেন্দ্র মোদীর। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। অর্ণব আছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, আজ যখন এই ব্রিগেডের জনসভা প্রসঙ্গে কথা হচ্ছিল তখন শুরু থেকেই আমরা বলছিলাম যে নতুন কোন অ্যাঙ্গেল, কোন ইস্যু তুলে ধরবেন নরেন্দ্র মোদী, যে ইস্যু নিয়ে বঙ্গ বিজেপি ঝাঁপিয়ে পড়বেন। জঙ্গলরাজ এই শব্দবন্ধ এতদিন বিহার প্রসঙ্গে ব্যবহার হতো, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের তুলনা করলেন নরেন্দ্র মোদী। এক এক করে পয়েন্টগুলো বোঝার চেষ্টা করব, কিভাবে তিনি নেতা কর্মীদের বঙ্গ বিজেপির সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলেন। এই জঙ্গলরাজের মধ্যে দিয়ে কি ব্যাখ্যা করতে চাইলেন তিনি?
দেখো, বিহার নির্বাচনে যেদিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা অন্তত নীতিশের সঙ্গে তারা ফের সরকার গড়ার দিকে আসে, সেদিনই সন্ধ্যেবেলায় এই ডাকটা যে ওয়েস্ট বেঙ্গলে জঙ্গলরা সেটাকে খতম করার জন্য এবার তার নেক্সট টার্গেট তাদের পশ্চিমবঙ্গ, এই সুরটা তিনি বেঁধে দিয়েছিলেন। এবং সেই সুরটা বাঁধা যে শুধু নরেন্দ্র মোদীর শুধুমাত্র কথার কথা ছিল না, সেটা আজকে ব্রিগেডের সমাবেশ মঞ্চে বারে বারে কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই বদলার বিষয়টি, বেছে বেছে হিসেব নেওয়ার বিষয়টি, হজম না করার বিষয়টি বারবার থাকলো। কার্যত একটা প্রচ্ছন্ন হুমকি থাকলো শাসক দলের উদ্দেশ্যে। সাম্প্রতিক সময়ে 12 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী আমাদের দেশের নরেন্দ্র মোদী একাধিকবার এ রাজ্যে সভা করেছেন। এই প্রথমবার সম্ভবত 45 মিনিট বা তারও কিছুটা সময় বেশি তিনি সভায় বক্তব্য রাখলেন, যা সাম্প্রতিক সময় এই রেকর্ড নাই। খুব বেশি হলে 30 মিনিট, 32 মিনিট, 35 মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রেখেছেন। কার্যত একেবারে মাপা একটা বক্তব্য ছিল এবং এই বক্তব্যের মধ্যে তিনি বারবার কখনো শুভেন্দু অধিকারীর গলায় প্রথম যখন এই শব্দগুলো শোনা যায়, এবার বদলও হবে, বদলাও হবে, সম্ভবত অনেকে এটা কটূক্তি করছিল যে শুভেন্দু অধিকারী হয়তো এটা আগবাড়ি কিছু মন্তব্য করছে রাজনৈতিক নেতা হিসেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেটা বিজেপির বক্তব্য, বিজেপির পার্টি লাইনের বক্তব্য, যা নরেন্দ্র মোদীর মুখ থেকে সামনে এলো, অর্থাৎ পার্টি কর্মীদের পরিবর্তন যাত্রা শেষ করার পর এই পরিবর্তন সংকল্প সভা থেকে যে বার্তাটা মোদী দিলেন, কার্যত সংগঠনে কোনো রকম আর ঘরে বসা নয় এবং ঝিমিয়ে থাকা নয়। এবং গত কয়েক মাসে যে বিভিন্ন ঘটনাগুলো সংবাদ মাধ্যমে ট্রায়ালে উঠে এসছে, প্রত্যেকটা ঘটনাতে কেন্দ্র কি তাহলে চুপ করে বসে রয়েছে? এই কর্মীটা যত না সাধারণ মানুষের ছিল, তার থেকে অনেক অনেক বেশি করে ছিল যারা নিচুতলার বিজেপি কর্মী। সেই বিজেপি কর্মীদের চাঙ্গা করার জন্যই একেবারে 3:28 থেকে 4:12 বা তার পরের সময় পর্যন্ত বারবার কিন্তু বদলা, পাল্টা, এই শব্দ বন্ধগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে। এখানে আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাইবো, আরেকটা প্রশ্ন রাখতে চাইবো। বারবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে মানুষের নাম বাদ যাওয়া নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল অল আউট ঝাঁপিয়েছে, যে মানুষের হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়া হচ্ছে। আজ দেখা গেল নরেন্দ্র মোদী তার ঢাল হিসেবে তুলে ধরলেন অনুপ্রবেশ ইস্যু, যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে হয়তো বঙ্গ বিজেপি এবার অল আউট ঝাঁপাবে। দেখো, এই অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির সুর একেবারে বাঁধা ছিল, তারা আক্রমণ করছিল। কিন্তু যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন যে তৃণমূল গুন্ডাগার্দি করছে নির্মম সরকার, এবং সেই গুন্ডাগার্দির জন্য পাশে নিচ্ছে এই অনুপ্রবেশকারীদের, যে অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলার জঙ্গলরাজ তৈরি হয়েছে, এই গুন্ডাগার্দিকে তারা খতম করতে চায়, অনুপ্রবেশকারীকে খতম করতে। শুধু তাই নয়, একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে আমাদের রাজ্যে ভোটার লিস্টে সংশোধনে যে কাজ নিরপেক্ষ স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন করছে, সেই নির্বাচন কমিশন কাজ করার সময় তাদেরকেও আক্রমণ করা হয়েছে, তাদেরকেও ছাড়া হয়নি। রাষ্ট্রপতি আক্রমণ, আরও বিভিন্ন ঘটনা আক্রমণের কথা বলা হয়েছে। এবং অনুপ্রবেশ নিয়ে যে কোনো রকম পিছিয়ে যাওয়া নয়, এবার থেকে আরো বেশি ফ্রন্ট ফুটে খেলবে বিজেপি, তা আজ সুর বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর আজকের এই বক্তব্যের মধ্যে যেটা মনে করা হয়েছিল যে সরকারি কোনো প্রকল্পের ঘোষণা, যেটা কয়েকদিন আগে অমিত শাহ করেছিলেন দক্ষিণ 24 পরগনার মাটি থেকে, এবং যেটা এই স্টেজের বাঁদিক বা ডান দিক তুমি যদি দেখো, সেখানে কাট আউটের মধ্যে উল্লেখিত রয়েছে, অর্থাৎ সরকারে আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য, এবং সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এছাড়াও 5 বছরের বয়সের ছাড়, যারা বেকার এখনো চাকরি পাননি কিন্তু এলিজিবল রয়েছেন, সেই নিয়ে কিন্তু একটি শব্দও খরচ করলেন না। এই শব্দ খরচটা হয়তো বেকার ভাতার একটা কাউন্টার অ্যাটাক হতে পারত, সেটা অবশ্যই হয়তো বিজেপি কর্মীদের হয়তো বা কিছুটা নিরাশ করেছে। শুধুমাত্র তাদের চাঙ্গা করা, পেপটক দেওয়া, সেই কাজটা একেবারে সাকসেসফুল 100% নরেন্দ্র মোদী, তা বলার অপেক্ষা রাখেন। এবং এখানকার মেজাজও ছিল সেরকম। কিন্তু চাকরি বাকরির প্রশ্নে, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কি হবে, সেরকম কোন স্কিমের কথা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা গেল না। তবে ধন্যবাদ। কিন্তু তার পাশাপাশি আরো একটি মোক্ষম দিক তুলে ধরেছেন, বলছেন যে যুবরা, এ রাজ্যের যুবরা, তারা
চাকরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন, কেননা এ রাজ্যে চাকরি নেই বলে। অর্থাৎ বিজেপি সরকার করলে এ রাজ্যের ছেলেরা এ রাজ্যেই থাকতে পারবে, চাকরি পাবে, সেই কর্মসংস্থানের ইঙ্গিত বা সেই গ্যারান্টি দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। यहाँ की निर्मम सरकार ने बंगाल के युवाओं को पलायन का अभिशाप दिया है। बंगाल के युवा प्रतिभा और हुनर में सबसे आगे है। बंगाल के युवा मेहनत करने में सबसे आगे है। यहाँ का युवा ना डिग्री ले पा रहा है और ना ही उसे रोजगार मिल रहा है। आपके बेटे बेटियों को काम की तलाश में दूसरे राज्यों में पलायन करना पड़ता है। पहले कांग्रेस, फिर कम्युनिस्ट और अब टीएमसी एक के बाद एक आते रहे, अपनी जेबें भरते रहे और बंगाल में विकास के काम ठप पड़े रहे। उद्योग धंधे बंद होते चले गए। यहाँ टीएमसी सरकार में नौकरियां खुले आम बेची जा रही है, भर्तियों में घोटाले हो रहे हैं। अब समय आ गया है ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। यही स्वप्न आपनार আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি।